আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রমনা বোমা হামলায় আব্দুস সালাম পিন্টুর ভাইসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলা সংস্কৃতির উপর আঘাত বলে আদালতের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজের 4 দিনের রিমান্ডে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ। একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে মন্তব্য। এবং দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ, বিলম্ব মার্জনা করে আদেশ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 2 যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন সহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 9 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে, কাপুরুষোচিত হামলার মাধ্যমে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। এটা সংস্কৃতির উপর আঘাত বলে পর্যবেক্ষণ দেন আদালত। মাঝলক মান্না রিপোর্ট। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23শে জুন রায় দেন ঢাকার 2য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এতে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রৌফ, ইয়াহিয়া ও আবু তাহের। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণার শুরুতে পর্যবেক্ষণ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। পরে আসামিদের সাজার বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। 2 জনা যাবজ্জীবন দিয়েছেন, বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন ও আহত হন অনেকে। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান চলার সময় মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবং লোকগানের শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজের সংশ্লিষ্টতা থাকার দাবি করলেও আসামি পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী শাকির আদনানের রিপোর্টটি। জুলাই অভ্যুত্থানের সময় 19শে জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগের মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় আদালতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত
4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা হতে দেয়া হবে না। জাতীয় ঐকমত্যের জন্য বিএনপি প্রস্তুত, তবে এ ব্যাপারে কিছুই জানানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। আরও জানাচ্ছেন রাহুল রায়। নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেন দলটির সিনিয়র নেতারা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতি যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। মানবিক করিডোরের অর্থটা কি, কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? বিএনপির মিত্র রাজনৈতিক দলের নেতারাও ছিলেন আলোচনায়। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লেগে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতে বসে। অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের মানুষের মালিকেরা অন্য কাউকে মালিকেরা দেই নেই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। আমরা তো অপেক্ষা করছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই। কেউ করতে চাইলে সেটা বুমেরাং হবে। রাজধানী এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি। আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটি। কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন? জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৭১কে হ্যায় করে কার্যকলাপের বিরোধিতার কথা জানান। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। জাতীয় সঙ্গীতের অবমাননা মেনে নেওয়া হবে না বলেও জানান এই এনসিপির নেতা। যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয়ের স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত
না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গেল 53 বছর দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়েও কাজ করা হয়নি, তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপি যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের জাতীয় নাগরিক পার্টির তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানিয়েছেন, বিলম্ব মার্জনা করে এই আদেশ দেন আদালত। 2023 সালে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা এবং জুবাইদা রহমানকে 35 লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া এই দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসাবে 2,74,93,087 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আইনের দৃষ্টিতে পলাতক 2 আসামিকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারিরও আদেশ দেন বিচারক। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সাথে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুদেশের গুরুত্বপূর্ণ এবং নিয়মিত বিষয় ছাড়াও বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেনিচি জানান, বাংলাদেশে 2য় এবং 3য় মেট্রো রেল লাইন স্থাপনে জাপানের আগ্রহ আছে। আগামী 15ই মে টোকিওতে 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের 6ষ্ঠ বৈঠক হবে বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। মানবিক করিডোরের প্রশ্নে রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের উদ্যোগটি পর্যবেক্ষণ করছে জাপান। Chief Advisor Dr. Yunus will be attending the Nikkei's annual meeting conference of Asian Future, and we truly welcoming his visit, and we strongly expect that our bilateral meeting. সাইদা সেনিচি, রাষ্ট্রদূত, জাপান কথা বলছিলেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উপসাগরীয় অঞ্চলে 4 দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আরও কয়েকজন ছিলেন। ট্রাম্পের এই সফরে তার সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী এবং কর্পোরেট নেতৃত্বের একটি প্রতিনিধি দল। বুধবার তিনি কাতারে যাবেন। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আগে অ্যাডান আলেকজান্ডার নামে এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আলেকজান্ডার ইসরায়েলি সেনাবাহিনী IDF এর একজন সদস্য। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও 24 ঘন্টা নিরবচ্ছিন্ন কার্ড লেনদেন নিশ্চিত করতে নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে সোনালী ব্যাংক। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় নতুন পেমেন্ট সুইচের মাধ্যমে এখন থেকে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড এবং ভার্চুয়াল কার্ডে লেনদেন হবে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ। বর্তমানে সোনালী ব্যাংকের প্রায় 14 লাখ গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। অতীতে এসব কার্ড সেবা তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতো, এতে খরচ যেমন বেশি হতো, সেবায় সময় দীর্ঘ হতো। এখন নিজস্ব পেমেন্ট সুইচের মাধ্যমে সেসব চ্যালেঞ্জ দূর হবে এবং গ্রাহকরা দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবার প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট।
ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে স্থগিত করা হয়েছিল দুদেশের দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এক সপ্তাহের মাথায় আবারও মাঠে গড়াচ্ছে দুটি লিগ। দুটি লিগই মাঠে গড়াবে একই দিনে 17ই মে। ভারতীয় ক্রিকেট বোর্ড 17ই মে আইপিএল পুনরায়। রমনা বোমা হামলায় আব্দুস সালাম পিন্টুর ভাইসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলায় সংস্কৃতির উপর আঘাত বলে আদালতের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে, ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ। একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে, মন্তব্য। এবং দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ, বিলম্ব মার্জনা করে আদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।